দেখা যাচ্ছে তো না? জি স্যার। আমরা গত ক্লাসে ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা পড়েছিলাম না? জি স্যার। সেখানে যে মুসলমানরা ভারতে আসতেছে সেই সময়ে ভারতের রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় অবস্থা কেমন ছিল তার একটা চিত্র আমরা সেখানে পেয়েছি। কোন মুসলমান ভারতে আসছে, সিন্ধু অভিযান করছে, তার বর্ণনা দিব। আর তিনি কেন হঠাৎ করে এত দূর থেকে ভারতবর্ষে আসলেন, সিন্ধু অভিযানে আসলেন, এর পিছনে কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল কিনা, এগুলো। তো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা প্লাস মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের কারণ, ঘটনা ও ফলাফল কি, এই একটা খাতা নাও এবং কলম সাথে রাখো। তোমার বইতে একটা মানচিত্র বই আছে পাশে? জি স্যার। এই ছবিটা সহ একটা মানচিত্র আছে? একটা পাশে দেখো, একটা মানচিত্র আছে বইয়ের মধ্যে এবং এই ছবিটা আছে। এই ছবিটা হলো মোহাম্মদ বিন কাসিমের। তিনি ভারতবর্ষে অভিযান করেছিলেন এবং কোন অঞ্চলটা অভিযান করেছিলেন তুমি মানচিত্রে দেখো, বাম পাশে মানচিত্রের বাম দিকে বেলুচিস্তান, মেকরান, সিন্ধু, নিরুন, দিবাল, থাট্টা, এই মানচিত্রের মধ্যে মোটা কালি দিয়ে একটা দাগ দেওয়া আছে, গোল করা আছে, রাউন্ড দেওয়া আছে। মানচিত্র আছে তোমার কাছে লাবণী? জি স্যার। এটা কোন অধ্যায়? তুমি এই ছবিটা পাওনি? না স্যার। এটা হলো প্রথম অধ্যায়েরই দেখো। হ্যাঁ, এই প্রথম অধ্যায়ের 2 পাতা পরেই সম্ভবত, দেখো দ্বিতীয় পত্র। জি স্যার। হ্যাঁ, প্রথম অধ্যায়ে পাইছি স্যার। আচ্ছা, এবার ছবিটা দেখো, ছবির পাশে একটা মানচিত্র আছে তো? দেখো ওই মানচিত্রের মধ্যে লেখা আছে পুরো ভারতবর্ষের মানচিত্র। এটা বাম দিকে দেখো, মানচিত্রের বাম দিকে মধ্যখানে এখানে পারস্য লেখা আছে, বেলুচিস্তান, মেকরান, সিন্ধু, নিরুন, থাট্টা, দিবাল বা দেবল। পেয়েছো না? জি স্যার। হ্যাঁ, এই মোটা করে কালি দিয়ে দাগ দেওয়া যে অঞ্চলটুকু, এটা হলো সিন্ধু। এই জায়গাটুকু সিন্ধু। আর এই সিন্ধুর নিচে, নিরুনের নিচে লেখা আছে দেবল বা দিবাল। দেখো, দেবল বা দিবাল, এটা হলো একটা বন্দর। এর একদম নিচে দেখো লেখা আছে আরব সাগর। তো এই ফাঁকা জায়গাটুকু হলো সমুদ্র, সাগর। আর এই দিবালটা হলো একটা বন্দর। এই বন্দরে বিভিন্ন সময় বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলো এখানে ভিড়ে থামে ব্যবসা বাণিজ্যের জন্য। ঠিক তেমনি আরবদেরও একটি জাহাজ এই বন্দরে আসার পথেই লুণ্ঠিত হয়। আরবদের একটি জাহাজ, ব্যবসায়ীদের একটি জাহাজ লুণ্ঠিত হয়। ফলে ওই জাহাজে আরবদের পরিবার পরিজন সহ সম্পদ জলদস্যুরা লুটপাট করে নিয়ে যায়। সময়টা হলো 712 খ্রিস্টাব্দ, যে সময়ে আরবের শাসন ক্ষমতায় উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময়কালে
এই সময়টাতে এই 712 খ্রিস্টাব্দে এই সিন্ধুর দেবল, দিবাল বা দেওবল একই নাম। এটাকে ইংরেজিতে দেওবল বলে, আরবিতে দিবাল, আর ভারতীয়দের ভাষায় দেবল। এই তিনটা ভাষাতে লিখিত। আরবি ভাষায় একারের কোনো ব্যবহার নেই। আরবি ভাষাতে একার যে সাংকেতিক চিহ্নটা, এর কোনো ব্যবহার নেই বলে রস্বীকার দিবাল। এই বন্দরের কাছেই আরব জাহাজটি লুণ্ঠিত হয়। ফলে এই জাহাজের ক্ষতিপূরণ এবং যারা জাহাজে ছিল তাদের মুক্তির জন্য বা হেফাজতের জন্য পূর্বাঞ্চলীয় শাসনকর্তা, আরবরা যখন শাসন করেছিল, শাসন ক্ষমতায়, পূর্বাঞ্চল মানে ইরান, ইরাক, পারস্য, এই অঞ্চলের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ এই সিন্ধুর এই ঘটনাটি শুনে একজন দূত পাঠিয়েছিলেন সিন্ধু রাজার কাছে, যে লুণ্ঠিত সম্পদ এবং বন্দীকৃত রাদিয়ানদের দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য এবং যারা এই লুণ্ঠন করেছিল তাদের শাস্তি দেওয়ার জন্য সিন্ধু রাজাকে পত্র দিয়ে পাঠিয়েছিলেন। সিন্ধুর রাজা এই বলে প্রত্যাখ্যান করে যে জলদস্যুরা তার রাজ্যভুক্ত প্রজা নয়, ফলে তাদের শাস্তি দেওয়া তার পক্ষে সম্ভব না। এতে করে হাজ্জাজ বিন ইউসুফ রাগান্বিত হন। এরই প্রেক্ষিতে হাজ্জাজ বিন ইউসুফ খলিফার আদেশ ক্রমে এই 712 খ্রিস্টাব্দে নিজের ভাইয়ের ছেলে এবং তার জামাতা তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে এই সিন্ধু অভিযানের দায়িত্ব প্রেরণ করেন বা দায়িত্ব দেন। এই তরুণ সেনাপতি 712 খ্রিস্টাব্দে 6000 সিরীয় ও ইরাকি সৈন্য, 6000 অশ্বারোহী বাহিনী, 3000 রসদবাহী ওট নিয়ে ম্যাক্রান বা মাক্রানের মধ্য দিয়ে সিন্ধুর দিকে অগ্রসর হন। তুমি মানচিত্রে দেখো, এই ম্যাক্রান যে জায়গাটা একটু লম্বাটে করে পারস্যের দিকে, মানে ইরানের দিকে। আজকের ইরান এবং ইরাক, এই দুটি রাজ্য, দুটি দেশ মুসলমানদের শাসন আমলে, উমাইয়াদের শাসন আমলে পারস্য নামে পরিচিত ছিল। মোহাম্মদ বিন কাসিম এই ম্যাক্রান হয়ে সিন্ধুর দিকে অগ্রসর হলে ম্যাক্রান বা মাক্রানের যে শাসনকর্তা ছিলেন সীমান্তবর্তী অঞ্চলে, মোহাম্মদ হারুন, আরও তার অস্ত্রশস্ত্র রসদ নিয়ে কাসিমকে সাহায্যের জন্য সীমান্ত অপেক্ষা করছেন। রাজা দাহিরের অত্যাচারে সিন্ধুর দুটি সম্প্রদায়, দুটি জাতি গোষ্ঠী, জাট
ও মেট, তারাও মোহাম্মদ বিন কাসিমের সাথে সন্ধি করে রাজা দাহিরের বিরুদ্ধে মুসলিম বাহিনীকে সহযোগিতা করার জন্য যোগদান করে। এবার দেখো, পারস্য থেকে মাহমুদ বিন কাসিম যে সকল সৈন্য সামন্ত নিয়ে যোগদান করেছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অনেক দেরি হয়ে গেল একটু। জি স্যার, ঢুকতেই পারতেছিলাম না। ঘুমাচ্ছিল এই তো? না স্যার। তো আমরা অনেক দূর এগিয়ে গেছি, যুদ্ধ শুরু করি নাই, তুমি রেডি হও? জি স্যার। আচ্ছা, তো মোহাম্মদ বিন কাসিম যে সৈন্য নিয়ে অগ্রসর হচ্ছিলেন, সাথে যোগদান করলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মোমো। হ্যাঁ স্যার, কেমন আছেন? অনেক দেরি হয়ে গেছে। জি স্যার, তো ঢুকতে দেরি হয়ে গেছে। 25 না স্যার, 36। 36। তো আমরা যুদ্ধের মাঠে নেমে গেছি, তুমি তাড়াতাড়ি আমাদের সাথে যোগদান করো। দেখো স্যার, বলো। স্যার আপনি যে কালকে যে প্রশ্নগুলো দিছিলেন না, সেগুলো সব প্রশ্ন লিখছি, কিন্তু আমি 2-3টা কোশ্চেন অ্যান্সার পাইছি, বাকিগুলো তো আর পাই না। একদম বইয়ের বাইরে একটা প্রশ্ন করা হয় নাই, একটাও মানে নতুন কিছু নেই। পাতাটা বই, এই পৃষ্ঠাগুলো পড়ো, সবগুলো সেখানে আছে। তোমরা যে গাইড বই যেভাবে প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ সেইভাবে না, শব্দটা যেখান থেকে আমি নিয়েছি তোমার বই থেকে নিয়েছি। বইয়ের বাইরে থেকে শব্দ নেওয়া হয়নি। একটু পাতাগুলো তুমি কি বলো, মনোযোগ দিয়ে গল্পের বই যেভাবে পড়ো ঠিক সেভাবে পড়ে দেখো, সবগুলো পাবে। হ্যাঁ, আর যেটা পাবে না তার জন্য আমি আছি। কিন্তু স্যার, বলো। তো সেটা কি পরীক্ষার জন্য দিয়েছেন নাকি এমনিতেই দিয়েছেন? পরীক্ষার জন্য দিয়েছি, এটা পরীক্ষা। 20 আচ্ছা আচ্ছা। নাম্বারের পরীক্ষা এটা। উত্তরটা লিখবে শুধু নাম্বার দিয়ে। স্যার এটা বাসায় ছবি তুলে আপনাকে দিয়ে দিলে হয় না? হ্যাঁ, লিখে বাসায় ছবি তুলে আপনাকে মানে গ্রুপে দিয়ে দিলে হয় না? না, এটা উপরে লেখা আছে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হয়। হ্যাঁ, আর লিখে দিয়ে দিলে যেটা হতো সেটা, যদি ওরকম পরিস্থিতি পরিবেশ হয় তখন দেখবো। এখন কিছুটা সবাই তো বাইরে যাচ্ছে, কিছু কিছু যাচ্ছে না। জি স্যার। একটা ফাঁকে গিয়ে দিয়ে আসলেই হয়ে গেল, একটু সম্পর্ক থাকলো আর কি কলেজের সাথে। স্যার দারোয়ানকে কিছু বলতে হবে নাকি সরাসরি গিয়ে দিয়ে আসবো এমনিতে? কি বলতে হবে না, শুধু বললেই হবে যে বাতেন স্যারের ফাইলে এটা রাখেন, দেওয়া আছে। আর তুমি বললে হবে যে আমি ইসলামের ইতিহাসের, তাহলেই সে বুঝে যাবে। ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, আমরা সিন্ধু অভিযানে নামতেছি। সিন্ধু অভিযান চলছে আমাদের। আমরা পারস্য থেকে। স্যার পেজ নাম্বার কত বুঝতেছি না। এটা পেজ নাম্বার প্রথম অধ্যায়ে, দেখো প্রথম অধ্যায়ের 2 কি 3 পাতায়, কারো পাতায় 2টো হবে, কারো বইয়ের 3টা হবে। পেয়েছো? দেখো। হ্যাঁ স্যার পাইছি। হ্যাঁ, ছবিটাও আছে, মানচিত্র আছে। কার বই? সিদ্দিকুর রহমান। বইটা কার? বইটা? হ্যাঁ হ্যাঁ, সিদ্দিকুর রহমান খান। হ্যাঁ, এই ছবিটা আছে। স্যার 1 মিনিট। পেজ 9 আছে স্যার এটা। আচ্ছা ঠিক আছে, যেখানে আছে সেখানেই। হ্যাঁ, আচ্ছা দেখো, পেজ 9 নাই তো। এটা এটা দ্বিতীয় পত্র না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দ্বিতীয় পত্রের। হ্যাঁ, দ্বিতীয় পত্রে। ও আচ্ছা।
আমি প্রথম পত্র খুঁজতেছি, এই জন্য তো পাই না। খুঁজলে পাবে না। হ্যাঁ, আচ্ছা, হলো। জি স্যার, হলো। ওই দুইটা টেবিলের কাছে রাখো, হাতের কাছে রাখো, কলম আর খাতা একটা সাথে রাখো। এটা হলো পড়াশোনার করার একটা নিয়ম। দেখো, আমরা সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে প্রায় 15,000 সৈন্য পারস্য থেকে, ম্যাক্রান থেকে আরো কিছু, আর সিন্ধুর দুটি সম্প্রদায় জাট এবং মেট, এই সবাই মোহাম্মদ বিন কাসিমের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধের কারণগুলো কি ছিল আমি সেখানে তোমার স্লাইডে লিখে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য যে দুটি ভাগে এই কারণটাকে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, একটা পরোক্ষ কারণ আর একটা প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণগুলো অনুমান ভিত্তিক, ধারণা করে হয়, আর প্রত্যক্ষ কারণটা হলো একটাই, এই জন্যই আমরা মারামারি করি, বকা টকা দেই একজন আরেকজনকে, যে বকা দিলি কেন, যে তুই গাল দিলি কেন। এটা তো আমরা অভিযানের কারণ দেখি দুইটা অংশে বিভক্ত, ঐতিহাসিকরা বলেছেন। একটা পরোক্ষ কারণ, এই পরোক্ষ কারণগুলো কি, যে মুসলমানদের বিরুদ্ধে পারস্যবাসীকে সাহায্য করা। কে করেছিল? এই রাজা, সিন্ধুর রাজা দাহির। মুসলমানরা ধর্মের বিরুদ্ধে যখন বিদ্রোহ ঘোষণা করেছিল, তখন তারা পালিয়ে এই সিন্ধুতে আশ্রয় গ্রহণ করেছিল। সিন্ধু রাজা তাদের আশ্রয় দিয়েছিলেন এবং মুসলমানদের বিরুদ্ধে পারস্যবাসীকে সহযোগিতা করার একটা চেষ্টা বা ইচ্ছা বা যাই হোক একটা কিছু করেছিল। এটা হাজ্জাজ বিন ইউসুফ বা ওই সময়ের খলিফারা অনুমান করেছিলেন যে মুসলমানরা পালিয়ে গিয়ে সিন্ধুতে আশ্রয় নিয়েছে, তারা আমাদের ধ্বংস করার জন্য সাহায্য সহযোগিতা করে, এই জন্য তাদেরকে দমন করা খুব দরকার, এ একটা চিন্তা। আরেকটা হলো যারা বিদ্রোহ করেছিল তারা পালিয়ে সিন্ধুতে আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল সিন্ধু রাজাকে যে সমস্ত বিদ্রোহী তোমার দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত পাঠিয়ে দাও। সিন্ধু রাজা তা করেন নাই, না করে উমাইয়াদের সাথে শত্রুতায় পরিণত হয়। আরেকটা কারণ ছিল, যে সময়ের কথা বলছি আমরা, ওই সময়টাতে ছিল উমাইয়াদের সাম্রাজ্যবাদ নীতি চলছিল, মানে মুসলিম সাম্রাজ্য বিস্তৃতির যুগ চলছিল, জয়ের যুগ চলছিল। ফলে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠার একটা ইচ্ছা তাদের মধ্যে ছিল এবং এই সুযোগে এই ইচ্ছাটা প্রকাশ করার জন্য, বাস্তবায়ন করার জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। আরেকটা ছিল সীমান্তে সামরিক আক্রমণের আশঙ্কা। শুধু মুসলিমরাই দেশ জয় করে, অন্য জাতিগোষ্ঠী জয় করবে না, এর কোনো ওয়ারেন্টি নেই। যে কোনো মুহূর্তে যে কোনো সীমান্তে বিদেশির আক্রমণ করতে পারে। এই চিন্তা মাথায় রেখে তারা ভারতবর্ষ থেকে যদি কেউ আক্রমণ করে, সেজন্য এই কল্পনা করে এই সিন্ধুর সীমান্ত অঞ্চলগুলো মুসলিম দখলে আনার জন্য একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। আরেকটা হলো অর্থনৈতিক ও বাণিজ্যিক নিরাপত্তা বিধান। আমরা কিছুক্ষণ আগে যেই বন্দরের কথা বললাম, দেবল বন্দর বা দিবাল বন্দর বা
এই বন্দরটি ছিল ওই সময়ে আরব তথা এই আরব সাগরে যে সমস্ত জাহাজ ব্যবসা বাণিজ্য করত এগুলোর সবগুলোই এই দেবল বন্দরে নোঙ্গর করত। ফলে দেবলটা একটা বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল, আয়ের বড় একটা পথ ছিল এই দেবল বন্দর। যদি এই দেবল বন্দরটা মুসলিম শাসনে বা মুসলিম অধিকারে আসে তাহলে এ থেকে অর্থনৈতিক আয় বেড়ে যাবে এবং বাণিজ্যিক নিরাপত্তা, যেটা জলদস্যুরা লুটপাট করে, এটা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে তারা সিন্ধুর এই দেবল বন্দরটা জয় করার একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। মোটামুটি এই ছিল পরোক্ষ 5টি কারণ। আর প্রত্যক্ষ কারণ যেটা, যার জন্য এই তড়িৎ অভিযানটা পরিচালিত হয়েছিল, তা হলো এই দেবল বন্দরে আরব জাহাজ লুণ্ঠিত হয়। এই আরব জাহাজ লুণ্ঠিত হওয়াতে সমুচিত শাস্তি বিধান কল্পে হাজ্জাজ বিন ইউসুফ এই সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন। মূলত এর জন্যই আরব জাহাজ লুণ্ঠিত হয়েছে, এই লুণ্ঠনের বদলা নেওয়ার জন্যই এই জাহাজ এবং জাহাজের আরোহী যারা ছিল, বন্দী যারা ছিল, তাদেরকে উদ্ধার করার উদ্দেশ্যেই এই অভিযানটি পরিচালিত হয়েছিল। এই হলো মোটামুটি কারণ আর অভিযানের উদ্দেশ্য। এবার দেখো, সিন্ধু অভিযানের কারণ আমরা বর্ণনা করেছি। এই ঘটনাটা, যুদ্ধের ঘটনাটা এখানে বর্ণনা করা আছে। ফলাফল পরবর্তী ক্লাসে আমরা পড়ে নিব। ঘটনাটা হলো এই, আগেই বলেছি আমি, যে আরব জাহাজ লুণ্ঠিত হওয়ার জন্য হাজ্জাজ বিন ইউসুফ, সিন্ধুর রাজা ছিলেন দাহির, সিন্ধুর রাজা হলো দাহির, তাকে চিঠি দিয়ে জানিয়েছিল, পত্র দিয়ে জানিয়েছিল যে আরব জাহাজ থেকে যে সমস্ত মালামাল লুণ্ঠন করা হয়েছে, যে সমস্ত লোকজন বন্দী আছে, অনতিবিলম্বে তাদেরকে ফেরত পাঠানো হোক এবং জলদস্যুদের সমুচিত শাস্তির ব্যবস্থা করা হোক। রাজা দাহির হাজ্জাজ বিন ইউসুফের এই পত্রের কোনো উত্তর না দিয়ে পক্ষান্তরে জলদস্যুরা তার অধীনস্থ প্রজাই নয়, এজন্য তিনি তাদের বিচার করতে পারবেন না বলে অনীহা প্রকাশ করায় মুসলমানদের কাছে এটা অপমানজনক মনে হয়েছিল। এরই প্রেক্ষিতে 712 খ্রিস্টাব্দে হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা 17 বছর বয়স্ক মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন। এই সিন্ধু অভিযানের আগেও আরো 2টি অভিযান হয়েছিল, সে 2টি অভিযান ব্যর্থ হয়েছিল। এই 3টি অভিযানে জয়লাভের ঘটনাবহুল ঘটনাগুলো আমরা এখান থেকে পাব। কাসিম 712 খ্রিস্টাব্দে দেবল বন্দরে উপস্থিত হন এবং এই বন্দরের কাছে ইতিমধ্যেই হাজ্জাজ বিন ইউসুফের প্রেরিত নৌপথে
নৌপথে বিরাট একটি বাহিনী কাসিমের অপেক্ষায় ছিল। তারা নতুন একটি অস্ত্র নিয়ে সেখানে অপেক্ষা করছিল। যেহেতু এর আগে দুটি অভিযানে মুসলমানরা ব্যর্থ হয়েছিল, সেজন্য নতুন একটি অভিনব কৌশলের অস্ত্র নিয়ে তারা সেখানে অপেক্ষা করছিল। অস্ত্রটার নাম হলো মানজানিক বা বালিস্তা। মানজানিক বা বালিস্তা এটা এক ধরনের গুলটির মতো। এটা অনেক দূর থেকে নিক্ষেপ করা যেত। তৎকালীন সময়ে যুদ্ধ হয়েছিল, দেখো পাশের চিত্রে, সম্মুখ হাতাহাতি, তরবারি, তীর, ধনুক, যার ফলে যুদ্ধের জন্য সবাইকেই কোনো না কোনোভাবে খুব সম্মুখে সামনাসামনি হতে হয়েছিল। আর এখানে জীবন মরণের সমস্যাটাই বেশি ছিল। এই মানজানিক বা বালিস্তা এমন একটি অস্ত্র ছিল যেটি অনেক দূর থেকে গুলতির মতো নিক্ষেপ করা যায়। এই নতুন উদ্ভাবিত অস্ত্রটি নিয়ে দেবল বন্দরে তারা অপেক্ষা করছিল। কাসিম দেবল বন্দরে উপস্থিত হয়ে পৌঁছে বন্দরের চারিপাশে পরিখা খনন করে ফেলেন। মানে খাল খনন করে দেবল বন্দরের পাশে যে মন্দির ছিল, দুটি বড় মন্দির ছিল, এই মন্দিরকে অবরোধ করে ফেলেন। ভারতের সকল সময়ে মাঠের যুদ্ধের চেয়ে মন্দির কেন্দ্রিক যুদ্ধগুলোই বেশি হয়েছিল এবং মন্দিরকে রক্ষার জন্যই ভারতীয়রা সবসময় বেশি জোর দিয়েছিল। এবারও এই কাসিমের সময়ও এই দেবল বন্দরের কাছে যে মন্দির ছিল, দুর্গ ছিল, দুর্গ কেন্দ্রিক মন্দির, এখানে তারা অবস্থান নেয় মুসলমানদেরকে প্রতিরোধ করার জন্য। কিন্তু কাসিম মন্দির আর দুর্গের চারিপাশে পরীক্ষা বা খাল খনন করার ফলে তারা পালিয়ে যাওয়া বা এই খাল পার হয়ে আক্রমণ করা দুটি পথ থেকে বঞ্চিত হয়। অপরদিকে মানজানিক বা বালিস্তা নিক্ষেপের যে পদ্ধতিটা, এই খালের পরীক্ষার এপার থেকে ওপারে মারা খুব সহজ ছিল। গলতির মতো মারা, খালের এপার থেকে সেপারে মেরে যাচ্ছে আর তারা সেখান থেকে প্রতিরোধ করতে না পেরে মৃত্যুবরণ করছে আর এলোমেলো হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত মন্দিরে লাল পতাকা থাকবে ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধের ময়দানে আছে এটা ভেবে নিত সবাই। ভারতীয়দের ধারণা ছিল মন্দিরের উপরে যে পতাকা লাগানো হয়, লাল পতাকা, এটা যতক্ষণ পর্যন্ত উড়বে ততক্ষণ পর্যন্ত তারা লড়াই করে যাবে। এ বিষয়টা কাসিম অবগত হয়েছিলেন, ফলে তিনি প্রথমেই মন্দিরের ওই লাল পতাকা যেখানে উড্ডয়ন করা হতো, তোলা হতো, সেটাকে ভেঙে ফেলেন। এতে করে ভারতীয় বা সিন্ধুর সৈন্যদের মনোবল ভেঙে যায় যে পতাকা ভেঙে গেছে,
হয়তোবা সৈন্য নেই, যোদ্ধা নেই, এই আতঙ্কে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। ফলে এই যুদ্ধে তারা চরমভাবে পরাজিত হয় এবং মোহাম্মদ বিন কাসিম দেবল বন্দর জয় করে সেখানে একজন শাসক নিয়োগ করেন এবং মানচিত্রে দেখো ম্যাকরান হয়ে তিনি সিন্ধুতে ঢুকলেন, দেবলে আসলেন, দেবল থেকে তিনি এবার হায়দ্রাবাদের দিকে রওনা হচ্ছেন এবং নিরুনে গিয়ে উপস্থিত হন। পারস্য থেকে আসলেন ম্যাকরানে, ম্যাকরান থেকে যুদ্ধ করে দেবল জয় করলেন। এবার দেবলের দায়িত্ব দিয়ে তিনি হায়দ্রাবাদের নিরনে উপস্থিত হলেন। নিরন তিনি দখল করলেন এবং তার পাশাপাশি আরো দুটি জায়গা মুসলিম সাম্রাজ্যভুক্ত হলো। একটি হলো সিওয়ান, অন্যটি হলো সিসাম। মানচিত্রে আছে দেখবে সিওয়ান ও সিসাম। এই দুটি জয় করার পরে এতক্ষণ পর্যন্ত যে তিনটি যুদ্ধে বা তিনটি জায়গায় যুদ্ধ করেছেন সেখানে সিন্ধুর রাজা সম্মুখ যুদ্ধে আসেন নাই। সিওয়ান ও সিসাম যখন মুসলমানরা জয় করে নিলেন তখন রাজা দাহির তাদেরকে বাধা দেওয়ার জন্য রাওয়ারের একটি জায়গার নাম রাওয়ার একটি জায়গার নাম, সেখানে প্রতিরোধ গড়ে তুললেন। এই রাওয়ারের যুদ্ধে রাজা দাহির প্রচন্ডভাবে প্রতিরোধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মুসলমানদের কাছে পরাজিত হয় এবং যুদ্ধে নিহত হন। কিন্তু রাজা দাহিরের স্ত্রীগণ, কন্যাগণ মৃত্যুবরণ করেন নাই। রাজা দাহিরের স্ত্রীগণ মুসলমানদের আক্রমণের ভয়ে বা আত্মসম্মানের ভয়ে সম্মান রক্ষার্থে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বেঁচে থাকলো দুটি কন্যা। অপরদিকে এই রাওয়ার দখলের পরে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজধানী অরোর দিকে অগ্রসর হন। সিন্ধুর রাজধানী কোথায়? অরোর। সিন্ধুর রাজধানী হলো অরোর। বাংলাদেশের রাজধানী কোথায়? সিঙ্গাপুর। ঢাকায়। ঠিক আছে, না স্যার, ঢাকায়। হ্যাঁ, তো সিন্ধুর রাজধানী হলো অরোর। এই অরোরের দিকে রওনা হলে সেখানে রাজা দাহিরের এক পুত্র বাধা প্রদান করে ব্যর্থ হন এবং সিকা এবং উচ দুর্গ দুটি দখল করে সিন্ধুর অভিযান শেষ করেন। অরোর জয়ের পরেই মোহাম্মদ বিন কাসিম আরেকটি জায়গা তার পাশে দেখবে মুলতানের দিক। বলো
স্যার আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন এগুলোর মধ্যে যেগুলো আমি প্রশ্নের অ্যান্সার গুলো পাবো সেগুলো কি লিখে জমা দেব নাকি যেগুলো পাবো না সেগুলো সবাই জমা দিব? সবগুলো পাবে, সবগুলো লিখে জমা দিবে, ঠিক আছে? আর যদি না পাই? পাবে, পাবে না কেন? বইয়ের বাইরে নাই তো রে বাপ, বইয়ের মধ্যে সব। স্যার হুম। 1 2 একের আনসার এটা 2 এর আনসার এগুলো লিখলে হবে নাকি প্রশ্ন লিখতে হবে আবার না, উত্তরও লিখতে হবে? না, প্রশ্ন লিখতে হবে না, শুধু একের আনসার এক লিখে ক খ গ যা আছে সেটা লিখবে। স্যার আমি তো প্রশ্ন সহ লিখছি। জি না, স্যার। প্রশ্ন সহ লিখতে হবে না, এই প্রশ্ন সহ লেখা হলো অতিরিক্ত বোকামি করা, অতিরিক্ত কষ্ট করা আর না বুঝে লেখা। দেখো আমরা সিন্ধু অভিযানটা শেষ করলাম, এবার জি। এই অভিযান করে সিন্ধু জয়ের পরে মুসলিম সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 713 সনে মুলতান জয়ের অগ্রসর হলে তিনি তার সেনাপতি হাকিমকে দিয়ে তনুজ প্রেরণ করেন। ভারতবর্ষের আর অন্যান্য রাজ্যগুলো অভিযানের পূর্বেই খলিফা সুলাইমান তাকে রাজধানীতে ডেকে পাঠান এবং মোহাম্মদ বিন কাসিমকে কারাবন্দী করেন এবং এই বন্দী অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে এই বীর সেনাপতির মৃত্যু নিয়ে একটি রোমাঞ্চকর এবং মর্মান্তিক ঘটনার বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনাটি কি আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে জানাবো। আজকে এ পর্যন্ত তোমাদের জন্য। এবার দেখো এখানে কিছু কিছু নাম আছে যে নামগুলো মনে রাখতে হবে, যেমন দেবল, ম্যাকরান, সিওয়ান, সিসাম, নিরুন, হ্যাঁ, রাজা দাহিরের নাম, মুলতান। স্যার নাম তো দেখাই যায় না। কি দেখা যায় না? নামগুলা এটাকে একটু জুম করে দেখো, জুম করে দেখলেই দেখা যাবে, সবগুলো দেওয়া আছে। তুমি যখন আবার রেকর্ডিং দেখবে তখন জুমটা দেখে নিও। ওকে স্যার। ঠিক আছে, তো আমরা এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। নাই, পড়ি নাই, আগে পড়ি নাই, যার ফলে প্রশ্ন করার সুযোগ হয় নাই। তো দেখো আমরা আগামী ক্লাসে পড়ব এই মোহাম্মদ বিন কাসিমের এই রোমাঞ্চকর, রোমান্টিক এবং মর্মান্তিক মৃত্যুর ঘটনাটা কি ছিল আমরা একটু জেনে নিব, তারপরে এর ফলাফলটা আমরা বর্ণনা করব। এবার দেখো এই সিন্ধুর আক্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত যে গল্পটা তৈরি হলো সেটা হলো এইরূপ যে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অভিযানে এসেছিলেন, তিনি দেবল বন্দর অধিকার করেছিলেন, তাছাড়া আরো কিছু অঞ্চল জয়লাভ করেছিলেন এবং প্রত্যেকটি অভিযানই তার সফলতা দেখি এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য তিনি একটি মাইল ফলক তৈরি করেন। যদিও পরবর্তী সময়ে তার মৃত্যুর পরে আবার দীর্ঘ সময়ব্যাপী এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা ব্যাহত হয়েছিল, তারপরও তার এই অভিযান, মুসলমানদের এই অভিযান পরবর্তী মুসলমানদেরকে এদেশে আসার পথ সুগম করেছিল। এইরূপ ঘটনা যদি তোমার কোথাও জানা থাকে, এইরূপ কাহিনী যদি তুমি আবার অন্য কোথাও পাও, তাহলে এই দুটার সাথে মিলিয়ে একটি বর্ণনা দিতে পারবে, তাই তো? জি। সবাইকে অশেষ ধন্যবাদ, সবাই ভালো থাকো, ঘরে থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম।